আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকের ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন। তো আমরা আজকে শিখব পিলের নাম্বারিং সম্পর্কে এবং এর বৈশিষ্ট্য। কিন্তু তার আগে আমি জানতে চাচ্ছি যে বিগত আমরা যে ২ টি ক্লাস করেছি, সেই ২ টি ক্লাসে আমরা যা জেনেছি বা কি মনে আছে একটু আমাকে একজন করে একটু যদি বলতেন তাহলে আমি সামনে এগিয়ে যেতে সহজ হতো বা মানে আমরা ১ম এ কি পড়েছিলাম মনে আছে? ফার্মেসির সংজ্ঞা, হোমিওপ্যাথিক ফার্মাসি সংজ্ঞা এবং হোমিওপ্যাথির সাথে এর সম্পর্ক। তো এই বিষয়ে আপনারা একটু কেউ যদি বলতেন। একটু হ্যাঁ, বলেন। কে বলতে পারবেন? মনে আছে? আচ্ছা, এখানে আমি নাম দেখতেছি ডাক্তার জয়নাল, তারপরে মোহাম্মদ সালা সালেহ, আমি পূর্ণ দেখতে পাচ্ছি না। নুসরাত জামান, কোহিনূর। আচ্ছা, আপনাদের যেকোনো একজন মানে হোমিওপ্যাথিক ফার্মেসি কাকে বলে? এই সম্পর্কে একটু বলেন তো। আমরা পড়ে এসেছি সেটাই আমরা করি। হোমিওপ্যাথিক ফার্মাসি হচ্ছে এমন একটা ফার্মাসি বিদ্যা বা আপনার ঔষধ তৈরি বিদ্যা যেই ঔষধ তৈরি, ঔষধের সংরক্ষণ, ওষুধ প্রস্তুতকরণ, ওষুধের গুণাগুণ, ঔষধের যাবতীয় বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো, শিখতে পারবো। সে সম্পর্কে যেই বিষয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মাসি। তো এর আগে আর কি পড়েছি? গত ক্লাসে কি পড়েছি? একটু মনোযোগ দিয়ে একটু পড়ে আসতে হবে। কয়েকটা বই পরিচিতি বলেছিলাম। তারপরে কিভাবে ওষুধ তৈরি করতে হয় পিলে, তারপরে তার একটি ভিডিও ক্লিপ দেখিয়েছি। তারপরে আপনার দুগ্ধ শর্করা সহযোগে কিভাবে, এটা হচ্ছে ভিডিও ক্লিপ দেখিয়েছি। আর আমি নিজে ন্যাট্রামিউর ওষুধটা কিভাবে তৈরি করতে হয় সেই ন্যাট্রামিউর ওষুধটা তৈরির প্রক্রিয়াটা দেখিয়েছিলাম। মনে আছে কিভাবে ওষুধ তৈরি করতে হয়? দশমিক স্কেলে, শততমিক, পঞ্চাশ সহস্রতমিক ৩টা স্কেল আছে। তার মধ্যে দশমিক স্কেলে ন্যাট্রামিউর কিভাবে তৈরি করেছিলাম। আমি এরকম এই যে এরকম মর্টার এবং পেস্টারের মধ্যে দেখিয়েছি না? দেখা যাচ্ছে যে এখানে ৩টা ভাগে ভাগ করে সুগার অফ মিল্ক ১, ২, ৩ পাশে 1:9 এই রেশিওতে এক্স বা দশমিক স্কেলের যে ওষুধগুলি হয়, প্রথম অংশ ২০ মিনিট কাজ করেছে এভাবে ঘুরানো, ঘর্ষণ করা, তারপরে চাছা, মিক্সিং করা, আবার ১০ মিনিট, তারপরে দ্বিতীয় অংশ, তারপরে তৃতীয় অংশ। এভাবে দেখিয়েছিলাম। মনে নেই? প্লিজ রেস্ট। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। গত স্যার আমি ক্লাসে আগের ক্লাসটা করতে পারি নাই, এজন্য আমি এটা বলতে পারতেছি না কিছু স্যার। আচ্ছা, যে পূর্বের ক্লাস করতে পারবেন না সে রেকর্ডেড ক্লাসটা দেখে নিবেন। আমাদের এখানে সুবিধা আছে, আমরা যে করতে পারবো না সেই রেকর্ডেড ক্লাসটা দেখে নিব। তো স্যার আজকে আমি পাই জি না বলেন। স্যার, ওই রেকর্ডের রেকর্ডেড কি পাই? আমি দেখেছি তো অনেক সময় প্রথমবার চেষ্টা করলে তখন দেখা যায় না, কিন্তু আবার চেষ্টা করলে পাওয়া যায়। আর যদি না পাওয়া যায়, আমি দেখেছি, আমি দুটো ক্লাসে মানে বিগত ২টি ক্লাসেরই রেকর্ড দেখেছি। তো এগুলি পাওয়া যায়। অনেক সময় একবার চেষ্টা করলে হয় না, ওই পরে ঠিক হয়ে যাবে এটা। তারপরে আমি এই বিষয়ে বলবো। আচ্ছা, তো আজকে এই যে আমার সামনে এটা কি এক ধরনের পিল।
এটা আরেক ধরনের পিল, এখানে এটার মধ্যে আছে পিল, এখানে আছে পিল। আমি কয়েক ধরনের পিলকে আপনাদের সামনে হাজির করেছি। তো এই পিলগুলি আমরা নাম্বারিং করি না, ১০ নাম্বার, ২০ নাম্বার, ৩০ নাম্বার, ৪০ নাম্বার। এটা নাম্বারিং কিভাবে করতে হয় এটা বলতে পারেন? আসলে পিল বা অনুবটিকা, যদি গ্লোবিউলস বা পিলের কথা বলি, এটা কি? পিল বা গ্লোবিউলস হচ্ছে অনুবটিকা, বটিকা বা অনুবটিকা। এটা ইক্ষু শর্করা বা চিনি এর মাধ্যমে, একটি যন্ত্রের মাধ্যমে গোল গোল করে ঔষধ বা ভেষজ বহ হিসেবে উপযোগী করে যদি তৈরি করা হয়, সেখানেই দেখা যাচ্ছে যে এই পিলটা তৈরি হয়। বিভিন্ন আকারের হতে পারে অনুবটিকা, বটিকা, অনুবটিকা, গোল আকার, তবে সবগুলোই গোল আকার। এটা কঠিন পদার্থ দ্বারা তৈরি হয় সাধারণত, এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এটা মিষ্টি স্বাদের, ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকার মতো বিশেষ, এবং অতি ক্ষুদ্র যেটাকে সে বেশি ছোট সেটাকে বলা হয় অনুবটিকা, আর যেটা একটু বড় সেটাকে বলা হয় বটিকা বা পিল। অনুবটিকা হচ্ছে যে বেশি ছোট, যেটা অপেক্ষাকৃত বড় যে গুটি বা গোল, সেটাকে বলা হয় পিল বা গ্লোবিউলস। আমরা তাহলে কি শিখলাম? গ্লোবিউলস, পিল, আর যদি বাংলা বলি বটিকা বা অনুবটিকা। সাধারণত একটু বড় সাইজের যেগুলি হয়, আকৃতিতে বড় হয়, সেগুলিকে বলা হয় কি? বটিকা বা গ্লোবিউলস। আর এটাকে পিলও বলা হয়, এবং সাধারণত একটু ছোট সাইজে এগুলি পিল বা অনুবটিকা এই হিসেবে। তো আমি দেখাচ্ছি, এর আগে দেখিয়েছি, আমি খুলে আবার দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন? আমি দেখাই, আমি লাইভই দেখাচ্ছি। আচ্ছা, এই যে আমার সামনে, ক্যামেরার সামনে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, এটা আচ্ছা, এটা বেশ গ্লোবিউল। জি স্যার বড় দেখতে সাইজের। পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ৪০ নাম্বার। আচ্ছা, ৪০ নাম্বারিং করব কিভাবে? এর তো একটা মেথড থাকতে হবে, তাই না? পদ্ধতিটা কি? জি স্যার। আচ্ছা, আমরা যখন এরকম একটা সাদা জায়গায় বা সাদা কাগজের উপরে, আমি দেখাচ্ছি, স্কেল আছে না, আমাদের যে স্কেল, সেই স্কেল, এই যে কোনো ধরনের, যার মধ্যে আপনার সেন্টিমিটার, মিলিমিটার এরকম দাগ কাটা আছে, দেখতে পাচ্ছেন স্কেল? এখানে আমি দুটো স্যার স্কেল নিয়েছি, স্টিলের হতে পারে অথবা এরকম প্লাস্টিকের, কাচের, এরকম। আমরা পর পর একটা জায়গায় যদি 10টা অনুবটিকা সাজাই, আমি সাজিয়ে দেখাচ্ছি, আমি আপনাদের দেখার সুবিধার্থেই এগুলো গুনে গুনে 10টা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9, 10। আচ্ছা, এইখানে 10টা পিল আছে। এই যে আমাদের স্কেল, এই স্কেল দিয়ে আমরা 10টাকে এক জায়গা করব। এই যে এক জায়গায় করে এটাকে মাপ দিব। দেখেন, এই যে এখানে, এই যে আমার দেখতে পাচ্ছেন? না হলে আমি দেখাচ্ছি। এই যে পরপর সাজানো, এখন দেখতে পাচ্ছেন? ক্লিয়ার এই ভাবে যে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, পিলগুলি দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা জি স্যার দেখতে আচ্ছা, পাচ্ছি। জি জি, পরপর সাজানো আছে কিন্তু। এইটা হচ্ছে 10। বুঝ- আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদের। 10টা পিল যদি এখানে 10, ওই যে 2 যেখানে 20, 30, এই যে এখানে 40, 4 লেখা আছে না? লেখাটা দেখতে পাচ্ছেন? হয়তো উল্টা দিকে হচ্ছে, আমি দেখাই। এই যে 10, 20, 30, 40, 4 লেখা আছে না? এটা হচ্ছে মিলিমিটার।
40 মিলিমিটার। তো 40 মিলিমিটার এই 10টায় 40 মিলিমিটারের একটু বড় আছে। তো আমাদের যেখানে 10টা পিল একাত্র মিলিয়ে 40 মিলিমিটার হবে সেটাকে আমরা বলবো 40 নাম্বার। এটা যদি 30টায় হয় তাহলে আমরা সেটাকে বলবো 30 নাম্বার। যদি 20টা যে 20টায় হয় দেখা যায় যে না আপনার 10টা পিল একাত্র করলাম কিন্তু সেটার দৈর্ঘ্য হলো 20 মিলিমিটার, তাহলে সেটা 20 নাম্বার। আর যদি 10টা বড়ি একাত্র করার পর সেটার যদি দৈর্ঘ্য হয় 10 মিলিমিটার তাহলে সেটা 10 নাম্বার পিল। এবার ক্লিয়ার? জি স্যার। স্যার না কারো বুঝতে অসুবিধা আছে? না, আমি বুঝতে আবার সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, এটা 40 নাম্বার পিল হিসেবে আমি কিনেছি, কিন্তু আমরা মাপ দিয়ে দেখলাম এটা 40-এর চেয়ে একটু বড়। 40 কোথায়? এই যে আমি এটা হচ্ছে 10, এই 20, এই 30, এই যে 40, 4, কিন্তু এখানে প্রায় 4.5 এর মতো আছে। এটা আসলে 4.5 বা 45 নাম্বার হয় না, তো আমরা নাম্বার হিসেবে যেভাবে গুনি, অথবা এখানে যে পিলটা একটু বড় সেটা সরিয়ে যদি 10টার আয়তন হয় 40 মিলিমিটার তাহলে এই পিলের নাম্বারিং করব কিভাবে? 40। আর যদি আমাদের এই পিলটা 10টার দৈর্ঘ্য হয় 30 মিলিমিটার তাহলে সেটার কয় নাম্বার পিল নাম্বার বলেন? পিল হ্যাঁ 3 নাম্বার 30। পিল। আচ্ছা, আর যদি 20 হয়, 10টা পিলের দৈর্ঘ্য যদি 20 মিলিমিটার হয় তবে তাকে আমরা কি বলবো? কয় নাম্বার? সেটা কয় নাম্বার বলবো? স্যার 20 নাম্বার। হ্যাঁ 20 নাম্বার। আর 10 নাম্বার যদি হয় তাহলে 10 মিলিমিটার। এবার 10 বুঝে আসছে? মিলিমিটার। হ্যাঁ, জি স্যার। এইভাবে আমি আমি এই তো বড় পিলগুলা আমার কাছে মানে 30 নাম্বার আছে, আমরা মেপে দেখি, শুধু যে একটা মাপলাম তা না, আমরা মেপেই দেখি। আপনাদের সামনে আমি মেপে দেখাচ্ছি। এটা মেপে যদি আমরা দেখি তাহলে তো আর আমাদের কোনো কথা থাকে না। আচ্ছা, এরপরে আমরা দেখব 30 নাম্বার। এটা আসলেই 30 নাম্বার আছে কি নেই আমাদের শুধু বলে দিচ্ছে, বা আমরা কিনে নিয়ে আসতেছি, আমরা ঠকতেছি না জিততেছি। ডাক্তারদের তো জানা উচিত যে আসলে পিলগুলা কিভাবে এই যে নাম্বারিং করা হয়। সেই নাম্বারিংটা যখন আমরা জানবো তখন আমরা এইখানে আমরা এই যে আবার পিল নিয়ে নিচ্ছি। এটা 30 নাম্বার বলে আমাকে দিয়েছে। এবার আমরা গুনে দেখি এটা 30 নাম্বার কিনা। আচ্ছা, টোটাল কয় কয় ধরনের পিল পাওয়া যায়? নাম্বারটা কয় ধরনের আছে টোটাল? টোটাল 4 ধরনের। আমরা যত এবং ধরনের পিল পাই তার মধ্যে 10, 20, 30, 40 এরকম 4 ধরনের পিলই আমরা সাধারণত দেখতে পাই। এর এই সাধারণত 4 ধরনের পিলই বাজারে পাওয়া যায়। এরপরে কম বেশি করা যেতে পারে, কিন্তু সেটা আসলে আমাদের ইসের জন্য হোমিওপ্যাথির জন্য খুব একটা প্রযোজ্য হয় না। এগুলো সবই কি আপনার সুগার অফ মিল্ক দিয়ে তৈরি নাকি অন্য কোনো উপাদান বা কিছু দিয়ে আছে আর কি? আচ্ছা, এগুলি ম্যাক্সিমামই সুগার অফ মিল্ক, সরাসরি চিনি থেকে। আমি ফ্যাক্টরিতে দেখেছি সরাসরি চিনি থেকে তৈরি। তবে কিছু কিছু ক্ষেত্রে এটার সাথে আপনার ওই যে শুটি আছে, সুগারের সাথে শুটি বা বিট, এক ধরনের হোয়াইট বিট আছে, সেটার যে পাউডার ওটা কিছুটা মিলিয়ে তৈরি করে। যেমনটা আপনার ওই যে আগে যে পাউডার ছিল না, আপনার আগে পুরিয়াতে যে ওষুধ দিত সেটা দেখেছেন? দেখেছি। আচ্ছা, দুগ্ধ শর্করা বলি আমরা, ইক্ষু শর্করা বলি। দুগ্ধ শর্করা সুগার অফ মিল্ক, আর ইক্ষু শর্করা হচ্ছে মানে এটা হচ্ছে যে চিনির থেকে উৎপাদিত যে মানে সুগার, এটা হচ্ছে হলো ইক্ষু শর্করা। আর দুগ্ধ শর্করা এটা হচ্ছে যে আপনার বিট, আপনার পাইনাপেল, কয়েকটা ক্যাটাগরিতে এটা হতে পারে। আপনার বেশ কয়েকটা জিনিস দিয়ে, তার মধ্যে বিটটা একটা হলো মানে কমন একটা জিনিস। এই বিটকে প্রসেস করে শুকিয়ে
তৈরি করা হয়, এটাও হালকা মিষ্টি স্বাদের। আচ্ছা, আমি এবার দেখি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এবার আমরা আবার স্কেলে মেপে দেখাই যে এটা আমি কিনেছি 30 নাম্বার হিসেবে। এটা রাখা দৌড় দেয়। তো আমরা দেখি তো এটা আসলে 30 নাম্বার আছে কিনা। বাজারে আমাদেরকে বলে দিয়েছে যে এটা 30 নাম্বার। তো দেখেন, এর আগে দেখা যাচ্ছে 30 এর চেয়ে জি সামান্য একটু বড়। দেখতে পাচ্ছেন কি? এই যে এখানে স্কেল, এই যে এখানে দেখা যাচ্ছে কিনা, এই 10 20 এই 30 এর চেয়ে সামান্য একটু বেশি। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। জি দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা একটু ছোট না আগের পিলের চেয়ে? আগে যে পিলগুলো ছিল তার চেয়ে তো একটু ছোট। আচ্ছা, জি এটা আমি বাজার থেকে 30 নাম্বার হিসেবে কিনেছি। আমি দেখি আরেকটা পিল আছে আমার কাছে, সেটা কেমন। ঠিক আছে, আমরা এবার দেখি যে সেটা কিভাবে তৈরি হয়। গত ভিডিওতে কিন্তু আমি পিল কিভাবে তৈরি করে সেটা দেখিয়েছি। এটা সাধারণত একটা গোল রাউন্ড একটা পাত্র আছে, সেখানে অনবরত চিনির ফোঁটা পড়তে থাকে আর তার থেকে ঘুরতে থাকে। ঘুরতে 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 এই মানে যত ঘুরে আর ওই ফোঁটা পড়ে আস্তে আস্তে বড় হতে থাকে এবং সেভাবেই এটা তৈরি হয়। এবার আসি আরো ছোট, এটা সম্ভবত 20 নাম্বার হিসেবে বলেছে। এবার আমরা মেপে দেখি এটা 20 নাম্বার কিনা। আচ্ছা, এবার দেখি, আমি ক্যামেরায় দেখাচ্ছি আপনাদের। এটা দেখতে একটু কষ্ট হয়, বুঝতে একটু কষ্ট হবে, তারপরে আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, রেসপন্স করেন, জি দেখা স্যার যাচ্ছে? দেখা যাচ্ছে, হালকা দেখা আচ্ছা যাচ্ছে স্যার। আচ্ছা, এখানে আসলে ওই পিলগুলো ছোট তো, এই জন্য আমি এই যে দিয়ে এই যে এখান থেকে এই পর্যন্ত, তো 20 নাম্বার বললে 20 নাম্বারের চাইতে একটু বড় আছে। এই 10 এই 20 দেখেছেন? এই 10 জি স্যার। এই 20। আচ্ছা, এবার আসেন যে বিভিন্ন পিলগুলা কেন ব্যবহার করি বা কেন প্রয়োজন। 10 নাম্বার পিল আরো ছোট, সেই পিলটা ঠিক একই নিয়ম, একই রকম 10টা পিল পরপর সাজিয়ে সেই পিলগুলা কতটুকু স্থান দখল করেছে সেটা মাপলেই এর নাম্বারিং বের হয়ে যাবে, সহজে যেভাবে আমরা বের করে থাকি। 10 নাম্বার পিল, অনেক সময় 50 সহস্রতমিক যে ঔষধগুলো আছে, এই ঔষধগুলি সংরক্ষণ করা হয় সাধারণত 10 নাম্বার পিলে, কোথাও কোথাও 20 নাম্বার পিলে। এই 10 নাম্বার পিলেই সাধারণত 50 সহস্রতমিক ঔষধগুলো সংরক্ষণ করা হয়। আচ্ছা, কমনলি আমরা ব্যবহার করি যে পিলটা, সেটা হচ্ছে 30 নাম্বার পিল। এটা হচ্ছে রোগীদেরকে দেওয়ার সময় আমরা খুব বেশি ব্যবহার করে থাকি 30 নাম্বার পিল। অনেক সময় দেখা যাচ্ছে যে না, 30 নাম্বার পিল দিলেও কখনো কোনো ছোট বাচ্চা আসলো, তাকে আমরা ছোট বাচ্চা বা বাচ্চার গার্ডিয়ানরাই মনে করে যে না, এই পিলটা খেলে তার গলায় আটকাবে বা ই করবে, এরকম অনেক গার্ডিয়ান, আমরা বুঝতেছি আটকাবে না, তারপরেও তখন আমরা ছোট পিল ব্যবহার করতে পারি। আবার বড় পিল, অনেক সময় একটা ওষুধ দিচ্ছি, ওষুধ ঠিক আছে কিন্তু রোগী মনে করতেছে যে না কি দিল, বা আর একটু পাওয়ার বাড়ায় দেন, রোগীদের এরকম একটা কথা থাকে। তো তখন যদি আপনি এই 30 নাম্বারের জায়গায় 40 নাম্বার পিলটা দেন, রোগীরা সন্তুষ্ট হয়।
এটা একটা এরকম বিভিন্ন দিক বিবেচনা করেই আসলে পিলগুলো ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করে থাকে বা এটা সংরক্ষণের জন্য ব্যবহার করে থাকে। তো এবার গেল পিল। এবার আসা যাক আমরা মূলত আজকে যে লাইভ একটা দেখাবো সেটা হচ্ছে এলিয়াম সেপা। এলিয়াম সেপার নাম শুনেছেন আপনারা? এটা এক্সকিউজ মি, এটা মানে আপনার ব্যবহারটাকে জি স্যার। আরেকটু ক্লিয়ার করবেন? এটা জি মনে করেন যে ওই সেন্টিমিলিসিমাল অথবা 50 মিলিসিমাল অথবা ডেসিমেল, কি হ্যাঁ, আলাদা কোনো ভাগ আছে যে চারটার এটাকে এটা দিতে হবে? এখানে তো আবার ওষুধের, আমি যদি পিলটা বড় করে দিই তাহলে তো ওষুধের মাত্রাটা তো বেড়ে যাবে, সেক্ষেত্রে শক্তিও তো বেড়ে যাবে। আচ্ছা। কি কোনো ফর্মুলা আছে যে আমি এইটার ক্ষেত্রে এইটা ব্যবহার করব, এরকম কোনো ফর্মুলা? না, এটা আসলে 50 সহস্রতমিক ওষুধগুলা সাধারণত পিলে সংরক্ষণ করা হয় 10 নাম্বার বা সর্বোচ্চ কেউ বড় হলে 20 নাম্বার পিলে সংরক্ষণ করে। কিন্তু 50 সহস্রতমিক ঔষধগুলা এপ্লাই যারা করে, এই এপ্লাই এর বিষয়টা কিন্তু পিলে হয় না। এপ্লাই সাধারণত ডিস্টিল ওয়াটারে করা হয়। আপনার ডিস্টিল ওয়াটার 2 আউন্স অথবা 4 আউন্স বোতলে। হ্যানিম্যান 4 আউন্সের কথাই বলেছে, তবে অনেকে ব্যবহারের সুবিধার্থে 2 আউন্স বোতলে, এটা হচ্ছে 4 আউন্স। এই যদি আমি একদিন মাপ সম্পর্কে বলবো, তো 4 আউন্স হচ্ছে এই ব্রিটিশ মাপের সাথে এমনি এই যে আপনার বর্তমানের যে মাপ, আধুনিক মাপ এবং এটা ব্রিটিশ হলেও দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। দুইটা মাপ একরকম না এবং দুইটা মাপ একভাবে করা যায় না। ডিস্টিল দুইটা ওয়াটার শুধুমাত্র 50 মিলিসিমেলের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি সেন্টিমিলিসিমেলও আমি পানি দিতে পারবো, ডিস্টিল ওয়াটার দিতে পারবো, ওই গুলিগুলো মিক্সড করে দিতে পারবো? আমরা যে কোনো কিছুতেই এই আপনার বড়িগুলো মিক্স করে দিতে পারবো এবং বড়িগুলো মিক্স করে দিলে আমাদের ওষুধ দেয়া ওষুধ বেশি জায়গায় স্পর্শ করে। ধরেন পিলে দিলাম অল্প জায়গায়, মুখের অল্প জায়গায় স্পর্শ করলো, কিন্তু আমরা যখন ডিস্টিল ওয়াটারে ওষুধটা দেই অধিক জায়গায় স্পর্শ করাতে এটা কাজ, অধিকাংশ ডাক্তারদের মতামত যে তখন কাজটা ভালো হয়। এবং আপনার শততমিক 50 সহস্রতমিক দুটাই ডিস্টিল ওয়াটারে দেয়া যায়, তবে দশমিকটা দেয়া যায় না। এই জন্য দশমিকটা তৈরি হয় হচ্ছে আপনার ওই ট্যাবলেট আকারে। দশমিক স্কেলে সাধারণত মানে এই যে লিকুইড ওষুধগুলা তৈরি করা হয় না, এটা খনিজ পদার্থ। দশমিকটা কি আপনার হোমিওপ্যাথিকের মধ্যে কি আদৌ পড়ে, যে নাকি দশমিকটা কি হোমিওপ্যাথিকের মধ্যে পড়ে? হ্যাঁ, দশমিকটা হোমিওপ্যাথিরই অংশ, ও আচ্ছা আচ্ছা। যদিও এটা স্থূল মনে করা হয়, কারণ আমাদের যারা বড় বড় স্কলার তারা দশমিক স্কেলে, বিশেষ করে বায়োকেমিককে আমরা একেবারে মানে যদি মনে করি যে না এটা আমাদের হোমিওর অংশ না, নাক শিক্ষাই, তাহলে ভুল হবে। এই জন্যে যে বায়োকেমিক ওষুধগুলা ডক্টর হ্যানিম্যানেরই শিষ্য ডক্টর সুসলার তিনি আবিষ্কার করেছেন। এরপরে ধরেন ডক্টর হ্যারিং বা বড় বড় যারা হোমিওপ্যাথিক স্কলার, এরা কিন্তু হোমিওপ্যাথিক সাথে এর অনেক প্রশংসা করেছে, ব্যবহার করেছে, ব্যবহার বিধি সম্পর্কে লিখেছে। এদের অনেক রেফারেন্স আমরা খুঁজে পাই এবং এটার কিন্তু লালন পালন সবকিছু হোমিওপ্যাথরাই করে। আচ্ছা, যদিও হ্যানিম্যান সূক্ষ্ম মাত্রার সূক্ষ্ম ওষুধের কথা বলেছে, এটা অবশ্যই মানি। কিন্তু প্রথমেই কিন্তু 50 সহস্রতমিক হ্যানিম্যান লিখে গেছেন, বলে গেছেন, কিন্তু তখনও দশমিক বা শততমিক হ্যানিম্যান এপ্লাই করেছেন। প্রথমে দশমিক, তারপরে শততমিক। একদম ফার্স্ট মানে একবারে 50 সহস্রতমিক আমাদের মাঝে আসেনি। আর বিশেষ করে আপনি ধরেন যে একটা সলিড পদার্থ স্বর্ণ, অরামমেট, অরামমেট ওষুধটা যখন আপনি একটা রুগীকে প্রস্তুত করে দিবেন, প্রথমে অরামমেট কি স্বর্ণের অংশ এবং স্বর্ণের টুকরা, এটাকে কিভাবে আপনি করবেন? সরাসরি এটা পানিতে অ্যাবজর্ব হবে না, সেটাকে খল এবং নুড়ির মধ্যে নিয়ে এবং এটা দশমিক স্কেলে আপনাকে এভাবে ঘর্ষণ করে, ঘর্ষণের মাধ্যমে এটাকে চূর্ণ করতে হবে। চূর্ণ করে প্রথমে 1x, তারপর 2x, তারপর 3x, এভাবে 6x পর্যন্ত যাবে। তারপরে হচ্ছে লম্ফ শক্তি, এটা পরে জাম্পিং পটেন্সি আছে, একবারে 8x তৈরি হয় তখন, বা 3x এর পর থেকে সেটা ডিস্টিল ওয়াটারে নেওয়া যায়, ওই যে
মানে লিকুইড ফর্মে নেওয়া যায়। এর আগে লিকুইড ফর্মে আপনি নিতে পারবেন না। স্বর্ণকে যতবারই আপনি সাক্কাশন করেন সেখানে ওষুধ তৈরি হবে না, সেটা বিভাজিত হবে না ওই একটা পর্যায়ে না যাওয়া পর্যন্ত। আর ওই পর্যায়ে যাওয়ার জন্য আপনার দশমিক স্কেলেই এটা তৈরি করতে হয়। সেই জন্য আমাদের মূল অংশ বা এটা হোমিওপ্যাথিরই একটা অংশ ওষুধ তৈরির ক্ষেত্রে, বিশেষ করে মানে যেই সলিড জাতীয় যে আমাদের ভেষজ আছে বা মিনারেলস আছে সেগুলিকে এভাবে তৈরি করতে হয়। আচ্ছা, তো এই বিষয় শেষ। আমি একটা মাদার টিংচার কিভাবে তৈরি করতে হয় আমি একটু তৈরি করে দেখাই। এটা হচ্ছে অনিয়ন বা পেঁয়াজ, আমরা চিনি লাল পেঁয়াজ। এটা হচ্ছে এলিয়াম সেপা, আমাদের মেডিসিন। এই এলিয়াম সেপা মেডিসিনটা আমাদের অনেক ব্যবহার হয়। তো এই এলিয়াম সেপা দিয়ে কিভাবে মাদার টিংচার তৈরি করতে হয় আমি সেটা আপনাদের আজকে দেখাচ্ছি। এটা এর আগে দেখিয়েছে দশমিক স্কেলে বা ওই যে টাইট্রেশনের মাধ্যমে কিভাবে ওষুধ তৈরি করতে হয়। আজকে আমি লিকুইড ফর্মে কিভাবে ওষুধ তৈরি করতে হয় বা মাদার টিংচার তৈরি করতে হয়, মাদার থেকে পরে পটেন্সি তৈরি করতে হয়, আমি সেই জিনিসটা দেখাবো। এই যে প্রথমে আমরা এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে ছিলিয়ে নিব। আমরা এর খোসাটাকে ছিলিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা অবশ্যই আমরা ব্যবহার করলে লাল পেঁয়াজ ব্যবহার করব। লাল রঙের যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজ। এটা কাটার সাথে সাথে আমাদের চোখ দিয়ে পানি আসে, নাক দিয়ে পানি আসে, হাঁচি আসে। এই লক্ষণটাই এটার একটা প্রধান লক্ষণ। আপনার যদি ঠান্ডা লেগে থাকে তাহলে এই লক্ষণে যদি আপনি এই ওষুধটা দিতে পারেন তাহলে রোগী আরোগ্য লাভ করবে। আমি যে কাজ করতেছি দেখতে পাচ্ছেন, আমি পেঁয়াজ চেলাচ্ছি। বর্তমানে যে জি দামি স্যার। একটা জিনিস, দামি একটা জিনিস, কারণ পেঁয়াজের দাম বেড়ে গেছে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই পেঁয়াজ দিয়ে আমি ঔষধ তৈরি করি কিভাবে আমরা মানে রসালো বা ভেষজ তরল আকারে তৈরি করতে হয় সেটা আমি দেখাচ্ছি সরাসরি। এই যে এবার আমাদের কি হলো, এটার খোসা ছেলানোর কাজ শেষ। আচ্ছা, এবার এটাকে আমরা কাটবো। প্রথমে মানে দুই পাশ থেকেই ওই শুকনো অংশগুলো কেটে নিলাম। এবার দেখতে পাচ্ছেন আমি একটু হেলিয়ে দেই। যতটুকু সম্ভব ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে চপিং বোর্ড। এই চপিং বোর্ডের উপরে আমরা কেটে নিলাম। ঠিক আছে, এরপরে এটাকে আমরা কি করব, এই যে হামান দিস্তা আছে, এই হামান দিস্তা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি? জি দেখতে স্যার। পাচ্ছি স্যার আচ্ছা যেটা আছে এটা তো মানে মেটালেরও আছে আবার কাঠেরও আছে। আচ্ছা, কোনটা কাঠে, আপনার? আচ্ছা মেটাল কাঠের এটা হচ্ছে যে মানে এখন যদি কাঠেটা করি, কাঠেরটায় এক কাজ হবে, মেটালেরটায় আরেক কাজের জন্য, মানে ভিন্ন ভিন্ন। করির যেটা আছে চীনা মাটির সেটা ভিন্ন। আমরা ওই যে এই যে এর আগে যে দেখিয়েছিলাম করির, এটা হামাল দিস্তা যেটা সেচা, এটা হলো ম্যানুয়ালি তৈরি করার জন্য আসলে এই সেটা মেটালিটাই ভালো হবে। এই যে আমি এটাকে সেচে নিচ্ছি। এভাবে যে কোনো আপনার মানে রসালো যে আছে, আমরা যদি ফার্মাকোপিয়ার নির্দিষ্ট নিয়ম আছে ওই নিয়ম অনুসারে হ্যানিম্যান 9টি নিয়ম লিখে গেছেন। সেই 9টি নিয়ম বর্তমানে অবশ্য সেই নিয়মগুলো বাদ দিয়ে আধুনিক 2টা নিয়ম, মিচারেশন এবং পার্কুলেশন। হ্যানিম্যান 9টা সূত্র দিয়েছে যে মানে কম রসালো, বেশি রসালো কোনটা কিভাবে তৈরি করতে হবে, সেই তৈরির ফর্মুলা দিয়ে গেছেন। তো আমরা এখন এটা একটা রসালো যেহেতু এটাকে প্রথমে এভাবে
গুঁড়ি করে নিচ্ছি, মানে এর রস যাতে বের হয় সে এটা করে নিচ্ছি। এটা যতটুকু সম্ভব পিষে, এখন এই পেশানোটাই আমি দেখিয়েছিলাম গত মেশিনের মাধ্যমে এটা কেটে, ওই যে ক্যালেন্ডুলা গাছটাকে কেটে একেবারে টুকরো টুকরো করে ফেলতেছে, ওই ইটা খুব দ্রুত, এই জন্য বুঝতে আসলে কষ্ট হয়। আমি আরেকটা ভিডিও দেখাবো আপনাদের কিভাবে ওষুধ তৈরি হয়, একটু যদি হয় আমি খুঁজে বের করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে, আল্লাহ যদি তৌফিক দেয়, যে কিভাবে তৈরি হয়। হাতে কলমে যদি এভাবে দেখিয়ে দেওয়া যায় তাহলে আপনাদের সুবিধা হবে, আপনাদের জানা থাকবে যে ওষুধগুলো আসলে কিভাবে তৈরি করে। আচ্ছা, এখানে অল্প একটু আরএস অথবা দিয়েছে বা এটা দিয়েছে। আমাদের কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা এই যে এটা আসলে এই কাজগুলো তো সময় সাপেক্ষ আপনাদের দেখানোর জন্য, তারপরে যতটুকু করা যায়। এই যে দেখেন অনেকটাই মানে রসালো, শুধু রসগুলো আছে না, এটাকে পরিপূর্ণ মানে থেতলিয়ে নিতে হবে যাতে আমরা মানে এর থেকে পর্যাপ্ত পরিমাণের রস নিঃসরণ করতে পারি। এটার ঝাঁঝালোই আমার চোখে লাগছে, ঝাঁঝালো যে একটা ভাব সেটা চোখে লাগছে। আচ্ছা, এবার তো আমাদের কাজ শেষ, দেখতে পাচ্ছেন এই যে আমরা মোটামুটি এখান থেকে রস বের করার মতো অবস্থা তৈরি করে ফেলেছি। আচ্ছা, এটাকে এখন কতটুকু আমরা করব, এটাকে মেপে নিতে হবে। এই এখন আমরা কিন্তু শততমিক স্কেলে এই ওষুধটা তৈরি করতেছি, দশমিক না, শততমিক স্কেলে। তার মানে হচ্ছে যে এই ভেষজ কতটুকু 1, আর এর এগনিস্টে আমরা এই আরএস নিব কতটুকু 99%। তো আমরা এই এই বোতলটার মধ্যে ওষুধ তৈরি করব, এই যে এই বোতলটার মধ্যে। তো সাধারণত আমরা যদিও এই বোতলে তৈরি করছি, কিন্তু দেখা যায় বড় ড্রাম অথবা লম্বা জার, ওই অথবা গোল জার, ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের জারের মধ্যে এই ওষুধগুলা তৈরি করা হয়। তো এখান থেকে আমরা এর অংশগুলো ধরেন যে আগে প্রথমেই মেপে নিয়েছি, এটা 1%, এর অনুপাতে আমরা 99% দিব হচ্ছে আরএস। আচ্ছা, এটা তো নিয়ে নিলাম। এবার দেখেন এই যে যে অংশগুলো, এই অংশগুলো, জি আচ্ছা হ্যাঁ, এই অংশগুলো এখন এই বোতলের মধ্যে আমরা ঢুকাবো। এই যে ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা আমরা কিন্তু মাদার তৈরি করতেছি, এরপরে আমরা দেখাবো আবার শক্তিকৃত কিভাবে তৈরি করতে হয়। আমরা এখন মাদারটা তৈরি করতেছি প্রথমে।
ফার্স্ট বলতেছিলাম যে আরএস আর ফাইটম কি একই, এটা কি একই জিনিস বলে নাকি? কি বুঝিনি। ফাইটম অনেকেই বলে ফাইটম আরএস দুটো কি একই জিনিস? না, সেটা আরএস ফাইটাম এক জিনিস না। আপনারা ফার্মেসি পড়লে বেশ কিছু টার্ম শুনতে পাবেন, তার মধ্যে নিলাম, ফাইটাম, স্যাকলেক, প্লাসিবো, এই শব্দগুলো আছে, এই 4টা শব্দ। এটা হচ্ছে সান্ত্বনা দেয়া, অর্থাৎ রুগীকে অনেক সময় ওষুধ দেই, একটা ডোজ ওষুধ দেওয়ার পর দ্বিতীয় ওষুধ দেওয়ার প্রয়োজন হয় না। তো রুগীকে যদি কোনো প্রকার ওষুধ না দেই, তখন রুগী মনে করে যে না, আমাকে ওষুধ দিচ্ছে না, আমি আর ভালো হব না। তো সেই সময়ে আমরা অনৌষধি, যেটা ঔষধ না কিন্তু দেখতে অনেকটা ওষুধের মতো, এমন কোনো কিছু কিছু যদি রুগীকে দেই, সেটাকে বলা হয় ফাইটাম, নিলাম, স্যাকলেক, প্লাসিবো। এবার ক্লিয়ার? আর আরএস হচ্ছে আমাদের ওষুধ তৈরির একটা মূল উপাদান। এমনটা হতে পারে আরএস কে আমরা ফাইটাম বলতে পারি এই জন্যে যে সেখানে কোনো প্রকার ওষুধ না মিলিয়ে রুগীকে দিয়ে দিলাম, হয়তো কয়েক ফোঁটা দিয়ে ডিস্টিল ওয়াটারের মধ্যে দিয়ে দিলাম, অথবা পিলে দিয়ে বললাম যে আপনারা এটা খেতে থাকেন, তাহলে আমরা এই করব। এই যে, তাহলে আমাদের এখানে কিন্তু ওষুধটা এই এর মধ্যে ভরা শেষ হলো, দেখতে পাচ্ছেন? এবার আমরা এর মধ্যে এই যে এটার মধ্যে আরএস আছে, আমরা আরএস ঢুকে এই যে আরএস ঢেলে নিচ্ছি। প্রথম বোতলে কি মানে শুধুমাত্র অনিয়নটা দিলাম আমরা আগে? হ্যাঁ, এই 1:99 এটা কিভাবে পরিমাপ করব? আচ্ছা, চোখে দেখা? আনুমানিক না, আমরা সবকিছুই আমাদের যেহেতু বিজ্ঞান ভিত্তিক কাজ, আমরা কোনো কিছুই আনুমানিক, তাহলে 1:99 বলার কোনো অর্থ হয় না। আমরা পেঁয়াজটাকে মেপে নিব, আমরা আরএসটাকে মেপে নিব, এই বোতলটাকে, জারটাকে মেপে, এগুলি যখন তৈরি করা হয় সবকিছুই মেপে তারপর তৈরি করা হয়। আমি আপনাদেরকে ডেমো দেখাচ্ছি, মানে এইখানে আমি ডেমো দেখাচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা আসলে যখন তৈরি করি বা একটা ওষুধ কোম্পানি যখন তৈরি করে, তখন কিন্তু এবার দেখেন পুরো বোতলটার পুরো অংশ কি ভরা? জি না। পুরো অংশ কিন্তু না, 1/3 কিন্তু ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন? জি। ঔষধের 1/3 ফাঁকা আছে। এই ফাঁকা থাকা 1/3 ফাঁকা রাখতে হয়। এই 1/3 ফাঁকা রাখার একটা বড় কারণ হচ্ছে যে তা যদি না রাখি, এবার ছিপিটা সুন্দর করে আটকে দিব, এবং আটকে দিয়ে এবার যা করণীয় সেটা হচ্ছে যে এইটা সকাল বিকাল কয়েকবার ঝাঁকি দিয়ে, এটা তো আমরা এভাবে হাতে বিশেষ করে শক্তিকৃত করার সময় আমরা এভাবে জোরে ঝাঁকি দিয়ে নেই, অথবা আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে এরকম একটা বই রেখে বইয়ের উপরে জোরে এভাবে ঝাঁকি দেই, এভাবে। আর এই ঝাঁকিতে দেখেন এটা প্রচুর বুদবুদ উঠে। এই যে আমি আমার হাতের উপরে ঝাঁকি দিয়ে আপনাদের দেখাচ্ছি, এটা 1 থেকে 1.5 ফুট উপর থেকে জোরে সজোরে, এতে প্রচুর বুদবুদ উঠবে, এবং এই বুদবুদ ওঠার অর্থই হচ্ছে যে এটা সঠিকভাবে বিভাজিত হচ্ছে, ভেঙে যাচ্ছে। এর মধ্যে যে মলিকুল আছে, এই মলিকুলগুলা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, বিভাজিত হচ্ছে, এবং বিভাজিত হওয়ার কারণে ওষুধের যে নির্যাস বা যে শক্তিটা আছে, ওটা আরএস এর মধ্যে নিশ্চিত হবে। ঠিক আছে, এভাবে ঝাঁকি দিয়ে রেখে দেব, তো সকালে এখানে একবার ঝাঁকি দেব। একটা জিনিস ক্লিয়ার হলো না, সেটা হচ্ছে মনে করেন আমি যদি আরএসটা নিব, এটা তো হয়তো মিলিলিটারে পরিমাপ হবে, আর হ্যাঁ, অনিয়ন যেটা নিব এটা তো মিলিগ্রাম বা সেন্টিগ্রাম এরকম কোনো কিছু। আচ্ছা, মানে আমি এটা আপনি রেশিওটা কিভাবে মিলাবো আর কি? আচ্ছা, 1:99 হ্যাঁ, কিভাবে আচ্ছা, মিলাবো? এটা আচ্ছা। ক্লিয়ার হইলো না। হ্যাঁ, হ্যাঁ, না, না, ক্লিয়ার। এটা আপনি ২ ভাবে করতে পারেন। এটা যেহেতু অনিয়ন একটা হলো মানে এটাকে যখন ছেঁচে ফেলি, তখন এটার রস হয়ে যায়, রসালো ভাবে। অথবা আমাদের সুবিধার্থে এখন তো সুবিধা আছে, আমরা সরাসরি স্কেলে আমরা যদি কেজি হিসেবে মাপি, এটা হচ্ছে মনে করেন যে ১ গ্রাম আর ওইটা 99 গ্রাম, বাস মেপে নিলাম। আমি যদি তরল শুধু রসটা নেই, আপনি তো বোধহয় পুরাটা নিছেন, মানে একদম
এটা সেচে মানে যেটা বের হয়েছে রটা পুরোটা নিচ্ছেন, কিন্তু আমি হ্যাঁ যদি এটা কাপড় দিয়ে ছেঁকে যদি শুধু রসটা নেই, ওই হ্যাঁ রসটা মেপে ওইটার সাথে যদি 99 RS মিলাই হবে? না মানে আমি ওই ওই মানে যেগুলি আপনার কি বলে এটারে, ওই যে অনিয়নের যে ইয়েগুলো আছে, হ্যাঁ চোকলাগুলো বা কি হ্যাঁ কি হ্যাঁ বলে হ্যাঁ এটা, হ্যাঁ ওইটা সহ হ্যাঁ নিতে হবে? পেঁয়াজ এটা সহই। মাদার টিংচার যখন আমরা তৈরি করব সব সহই। আমি ভিডিও ক্লিপটা দেখিয়েছিলাম গত ক্লাসে, কি দেখিয়েছিলেন না? আমি মিস করছি ওইটা। আচ্ছা, ওটা দেখে নিবেন, না হলে আমি আপনাদের আবার দেখাবো মাদার টিংচার কিভাবে তৈরি করা হয়। আচ্ছা, কেন আমরা এটা সহ নিব? এটা সহ নেয়ার একটা কারণ আছে। আমরা যদি এটাকে ছেঁকে মনে করেন ফেলে দেই, তাহলে ১ কেজি পেঁয়াজ থেকে আমরা হয়তো মনে করেন যে হয়তো ৩০০, ৩৫০ বা ৪০০ গ্রাম আ রস পাবো। এর বেশি না। কিন্তু আমরা যখন ওষুধ তৈরি করব, দুটাকেই মেপে নিচ্ছি। এটা হচ্ছে ধরেন যে ১ গ্রাম বা ১ কেজি, ওটা হচ্ছে 99 কেজি। ওই রেশিওটা মিলাচ্ছি, সে তখন কমে যাচ্ছে। রেশিও ঠিক থাকতেছে না, একটা। দ্বিতীয়ত অন্যান্য যেই যে মানে এর যে খোসা বা মানে কি বলবো, যে কাটা অংশগুলো, এর মধ্যে অনেক ভেষজ গুণ থাকে। যার পরিপূর্ণ গুণগুলাই আমরা বের করে নিয়ে আসতে চাচ্ছি। আমি ফেলে দিলে ওয়েস্টেজ আমাদের বেশি হবে। আমি যদি শুধু রস নেই, তাহলে অনেক কিছুই আমাদের এখান থেকে যেটা চলে যাবে, সেটা আমাদের উপকারে কম আসবে। আমরা কিনলাম ১ কেজি, ব্যবহার করতে পারলাম ৩০০ গ্রাম। তাহলে আমাদের কি হলো? ৭০০ গ্রাম লস হয়ে গেল না? যখন ওষুধ কোম্পানিগুলো ওষুধ তৈরি করে, এই পুরো মন্ড তৈরি করে। একটা মনে করেন যে ক্যালেন্ডুলা গাছ, পুরা গাছটাকে মানে যে অংশটুকু ফুল পাতা সহ কাণ্ড যতটুকু নিয়ে এটাকে মেশিনে কাটিং করে। পুরো কেটে যে মন্ড তৈরি হয় সেটা আরএস এর মধ্যে ঢুকিয়ে দেয়। সুনির্দিষ্ট দিন, এটা ৫ দিন ৭ দিন, কোন ইয়ে মানে একেক গাছ বা একেক ভেষজের হচ্ছে ডিউরেশন একেক রকম। এর পরিপূর্ণ নির্যাস বের হয়ে আসতে ধরেন যে কোথাও ৭ দিন লাগে। ৭ দিনে আমাদের এটা রেখে দিতে হবে, এবং প্রতিদিন সকালে এবং বিকালে এটাকে আলোড়ন করতে হবে, মানে ঝাঁকি দিতে হবে। ঝাঁকি দিয়ে আবার রেখে দিব। পরের দিন সকালে আবার ঝাঁকি দিব। এরপরে আবার বিকালে ঝাঁকি দিব। আবার সকালে ঝাঁকি দিব। আবার বিকাল ঝাঁকি দিব। এভাবে যখন আমাদের ৭ দিন পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হওয়ার পর এটা ফিল্টার পেপারে উপরে রেখে এটাকে ছেঁকে নেব। অতিরিক্ত অংশগুলা আমরা তখন ফেলে দেব। এবার ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি, ক্লিয়ার। আচ্ছা, এভাবে মানে প্রত্যেকটা ওষুধ কোম্পানিতে যখন তৈরি করে, পুরো মানে একটা ভেষজ, বিশেষ করে উদ্ভিদগুলা পুরো অংশটাকে একটা মন্ডের মতো তৈরি করে। আগে তো এই যে আমি যেভাবে দেখালাম যে ম্যানুয়ালি এভাবে হামাল দিস্তা বা ওই যে খল নুড়ি দিয়ে তৈরি করত, কিন্তু এখন আর সেভাবে করে না। এখন সবকিছুই করা হয় মেশিনের মাধ্যমে। তাতে সময় কম লাগে, সময় বাঁচে, এবং ফিনিশিংটাও পরিপূর্ণ হয়। ঝাঁকি যদি দিতে হয়, ঝাঁকি প্রত্যেকটাই অ্যাকুরেট ভাবে আসে। অনেক কিছুই মানে ম্যানুয়ালি ভালো দিক আছে অনেক। দু একটা মানে সমস্যা থাকে সব জায়গায়। হাতে তৈরি হ্যান্ডিম্যান যেভাবে শিখিয়েছেন, আমরা সেটা শিখলাম। পাশাপাশি আমরা জানবো যে ফ্যাক্টরি গুলোতে কিভাবে তৈরি করতেছে, এরা কি আদৌ এর সাথে মিল আছে না মিল নেই। এই ফ্যাক্টরির যে মেশিন গুলো তৈরি, এটাও মনে করেন যে এই হোমিও ডাক্তার বা এরাই কেউ না কেউ আপনার ওই এটাকে প্রসেস করার জন্যই সেভাবে মেপে, সেভাবে ওই এর মেজারমেন্ট ঠিক রেখেই আসলে তৈরি করে থাকে, যাতে এটা প্রপারলি কাজে লাগে। কারণ হাত দিয়ে কতগুলো তৈরি করব, কতটাই করব। আর এখন দিন দিন লেবার কস্ট বেড়ে যাচ্ছে, সময়ের মূল্য বেড়ে যাচ্ছে। সেজন্যই এখন ফ্যাক্টরি গুলোতে ম্যানুয়ালি। আমি ২ টা দেখিয়েছিলাম। একটা হচ্ছে হার্বামেড, যেটা হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটা সুইজারল্যান্ডের কোম্পানি। সেই মেডিসিন এই যে সেখানের একটা এই ফ্যাক্টরি কিভাবে ওষুধ তৈরি করে সেই অংশ। আরেকটা হচ্ছে লন্ডনের সান একটা কোম্পানি, সেই কোম্পানি কিভাবে ওষুধ তৈরি করে সেটা দেখিয়েছি। যারা এখনো লন্ডনে ওরা ম্যানুয়ালি তৈরি করে। বিভিন্ন দেশে
ওরা ওষুধ সেল করে, কিন্তু এখনো এরকম হাতেই তারা ঝাঁকি দেয়, হাতেই তৈরি করে অর্ডার নিয়ে তারা, এবং তাদের কাছে প্রচুর ব্যাক পটেন্সি সংরক্ষিত আছে। আচ্ছা, তো এভাবে যখন শেষ হবে, আমি এখন করে দেখাচ্ছি যে তারপরে এটা ছেঁকে আমাদের নিতে হবে। তো এইটা মাদার টিংচার তৈরিতে আপনাদের কোনো সমস্যা আছে, বা মানে এভাবে তৈরিতে বুঝতে কারো কোনো অসুবিধা? না স্যার। স্যার আপনি যা দেখালেন তা তো স্যার আমরা দেখলাম, তারপরে বাকিটার প্রসেস স্যার কিভাবে কি একটু বললে ভালো হতো। আচ্ছা, বাকি প্রসেস মানে এরপরে এটা হয়ে যাবে মাদার টিংচার। এর পরের যে করণীয় সেটা হচ্ছে ধরেন ফিল্টার পেপার। আমি দেখাচ্ছি, ধরেন যে এটা একটা পাত্র, এই পাত্রের গায়ে আমি বুঝানোর সুবিধার্থে করতেছি, প্রিপেয়ার না, বা আমি প্রয়োজন পড়ে এই যে এভাবে রেখে নিলাম। এটা একটা ধরেন যে ফিল্টার পেপার, এটাতে এইভাবে ঢেকে নিলাম। আচ্ছা, এবার এই জায়গাতে এখান থেকে ঢালবো, ঢালার পর যে অংশটা আসলো এটাই হয়ে গেল আমাদের মাদার টিংচার। এবার বুঝতে পেরেছেন? এই অংশটা 7 দিন রাখার পর সকাল বিকাল ঝাঁকি দিব, ঝাঁকি দেওয়ার পর যেই ওষুধটা তৈরি হলো সেই ঔষধের মধ্যে সমস্ত গুণ এই আরএস এর মধ্যে চলে আসবে। আরএস এ চলে আসার পর যখন আমরা ফিল্টারিং করে এটাকে সংরক্ষণ করব, এটাই হচ্ছে আমাদের মাদার টিংচার। এবার ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এই মাদার টিংচার থেকে পরবর্তী অংশগুলা তৈরি করা হয়, যে এটাও একই নিয়মে, যে 1:99 এই স্কেলেই বা শততমিক স্কেলে 1 গ্রাম বা এক, মনে করেন যে কি বলবো, 1 গ্রাম বা 10 গ্রাম এই মাদার নিলাম, এবং তার সাথে ঠিক ওই একই রেশিওতে আমরা আরএস নিয়ে সেটা আবার ঝাঁকি দিতে হবে এভাবে 10 বার, এভাবে 10 বার এভাবে ঝাঁকি দিব। 10 বার যখন ঝাঁকি দেওয়া শেষ হয়ে যাবে, তখন সেটা হয়ে যাবে আমাদের 1। এই 1 থেকে আবার যখন 1 ভাগ নিব, নিয়ে আবার অন্য একটা বোতলে যখন আমরা এভাবে ঝাঁকি দিয়ে তৈরি করব, 10 বার ঝাঁকি দিলে তখন সেটা হবে 2। ওই 2 থেকে আবার 1% এবং 99% আরএস নিয়ে আমরা আবার যখন 10টা, এই ঝাঁকির ক্ষেত্রে আবার কারো কারো দ্বিমত আছে, যেমন আমরা কমনলি 10টা বলে থাকি, কেউ 8টা বা 10টা বা 12টা, এভাবে একটু কম বেশির কথাও বলা হয়ে থাকে। তো কমনলি আমরা 10 ঝাঁকির কথাই বলে থাকি, যে সজোরে প্রায় 1 থেকে 1.5 ফিট উপর থেকে এভাবে ঝাঁকি দেয়া, অথবা এখানে বই দেখে চামড়ার মলাটে, মানে চামড়া দিয়ে বাঁধানো এরকম বইয়ের উপরে সজোরে আঘাত করা। আঘাত করলেই এই যে এরকম ফেনার মতো, দেখেন ফেনার মতো উঠে যাবে, মানে এই বুদবুদ উঠবে বা ফেনা উঠলে এটা যতবার এই ঝাঁকি পড়বে তত বিভাজিত হবে, শক্তি বাড়তে থাকবে। তাহলে এভাবে আমরা ওষুধ তৈরি করতে পারবো না? জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, তো এবার আমাকে, আমি যে প্রসেস গুলো দেখালাম, একজন আমাকে বর্ণনা করে বলেন যে আজকে কিভাবে মাদার টিংচারটা তৈরি করলাম। স্যার প্রথমত হচ্ছে আপনি একটা পেঁয়াজ নেবেন, আর পেঁয়াজটা হচ্ছে লাল বর্ণের হতে হবে। তারপর হচ্ছে হ্যাঁ, বলেন বলেন, আপনি নুসরাত বলতেছেন, আপনি শেষ করেন, তারপরে আমি অন্য কারো কাছ থেকে শুনতেছি। আচ্ছা। জি স্যার। স্যার হ্যাঁ, তারপর হচ্ছে সেটা লাল বর্ণের হইতে হবে। আর হচ্ছে কি বলে সেটা কাটলে যেন ঝাঁঝ আসে, বা কি বলে এই আর কি স্যার। তারপর হচ্ছে স্যার আপনি হচ্ছে ওটাকে ছিললেন খোসা ছাড়িয়ে, তারপর ওটাকে কাটলেন, আর বলেছেন যে এটা যত ছোট ছোট করা যায় তত আমাদের জন্য ভালো। তারপর হচ্ছে জি। একটা কি বলে হামেদিস্তা বা যেটাই হোক, একটা হচ্ছে ওটা নিলেন স্যার, ওটা মেটালের ছিল। পরে ওটার মধ্যে নিয়ে ভালোভাবে আর কি এটাকে ঘর্ষণ করলেন। তারপর হচ্ছে ঘর্ষণ স্যার করিনি, এটা ছেঁচে নিয়েছি।
জি স্যার, ছেঁচে নিয়েছেন। তারপর হচ্ছে যখন একেবারেই রস বের হয়ে আসলো এবং কি বলে ওই অংশগুলো আর কি, কি বলে রস একেবারে যখন বের হয়ে আসলো তখন আপনি একটা বোতল নিলেন স্যার। পরে ওই বোতলের মধ্যে ওই পুরোটা কি বলে রস সহ ওই পুরো পেঁয়াজটাই নিয়ে নিলেন। জি। ছেঁচা পেঁয়াজটুকু নিয়ে নিলেন। তারপর স্যার নেওয়ার পর ওটার মধ্যে আরএস দিলেন। আর হচ্ছে ওটা জি। বললেন যে স্যার 99 কি যেন একটা বলছেন স্যার। আচ্ছা, এটা বলেছি যে এর রেশিও হবে আমি যতটুকু পেঁয়াজ নিয়েছি তার 99 ভাগ আরএস নিব। এটা ও যদি জি আমি স্যার। শততমিক স্কেলে ওষুধ তৈরি করতে চাই তাহলে এর মাদার টিংচারটা তৈরি করতে আমি 1:99 এই রেশিওতে আরএস নিয়ে নেব। এখন যত গ্রাম পেঁয়াজ নেই, যতটুকুই নেই তার রেশিও অনুসারে। আচ্ছা, জি সেটা নিয়ে স্যার। নিলাম। তারপরে স্যার তারপর হচ্ছে কি বলে এটার ছিপিটা ভালো করে আমরা অফ করব। অফ করার পর তারপর হচ্ছে বলছেন যে এক একটা ভেষজের সময়সীমা ডিউরেশনটা হচ্ছে এক এক রকম, মানে এটা কতদিনের মধ্যে মাদার টিংচারটা তৈরি হয়। তারপর পেঁয়াজের কথা যেটা বললেন হ্যাঁ, যে স্যার এটা হলো ফার্মাকোপিয়াতে লেখা আছে। প্রত্যেকটা যেমন শুষ্ক গাছ আছে, অল্প রসযুক্ত গাছ আছে, কোনটা অনেক বেশি পেঁয়াজ যেমন অনেক বেশি রসালো, এরকম প্রত্যেকটারই কোনটা কিভাবে এভাবে হ্যানিম্যান 9টা ফর্মুলা দিয়ে গেছেন। ওই 9টা ফর্মুলা অনুসারে যেই গাছটা যেই নিয়মে তৈরি করতে বলেছেন আমরা সেই নিয়মে তৈরি করব। তৈরি করব। আচ্ছা, আচ্ছা, তারপরে জি স্যার, তারপর হচ্ছে কি বলে ওটাকে প্রতিদিন সকালে 10 বার করে কি বলে মিনিমাম 1.5 থেকে 2 ফিট উপর থেকে আমরা জোরে ঝাঁকি দিব স্যার। তারপর হচ্ছে স্যার প্রতিদিন বিকেলেও দিতে হবে, মানে প্রতিদিন সকালে একবার বিকেলে একবার, এরকম করে 7 দিন পরে আমাদের ওষুধটা বের হবে, মানে ওষুধটা তৈরি হবে। তারপর হচ্ছে আমরা একটা নিব, কি বলে স্যার, ফিল্টার পেপার জি স্যার একটা ফিল্টার পেপার নিব। তারপর হচ্ছে ওই বোতলটা অংশটুকু থেকে ওই ওষুধগুলো ঢেলে নিব। আর তখন যেই ওষুধ কি বলে যে অংশটুকু আসবে সেটাই হচ্ছে আমাদের মাদার টিংচার। জি, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর করে বলেছেন। ঠিক একই এই প্রক্রিয়াটাই। আচ্ছা, আ আমির আপনি বলতে চেয়েছিলেন, আপনি হাত রাইজ করেছিলেন। আপনি বলেন। আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তো আপনাদের আর কারো এটা বুঝতে কোনো অসুবিধা আছে? আমরা যেভাবে মাদার টিংচারটা তৈরি করলাম? আচ্ছা, এবার আমি বলি আপনারা অবশ্যই আপনাদের যে Facebook গ্রুপ আছে, আপনারা যা বুঝেছেন বা যেটা এই যে এখানে তৈরি করলাম, যা দেখলেন বা যা শিখছেন, এটা অবশ্যই নোট ডাউন করবেন। আমরা দেখব। সেখানে নোট ডাউন করলে মানে এর উপরে আমরা যখন বার্ষিক পরীক্ষা হবে তখন আমাদের ভাইবা বা ইয়ের মধ্যে একটা মার্ক যে কে এর মধ্যে পার্টিসিপেট করেছে বা কতটুকু বুঝেছে, যেটা ২টা কাজ হবে। আপনি যা বুঝেছেন বা করেছেন, আমরা যেহেতু সরাসরি খাতা দেখতে পাচ্ছি না, ওখানে দেখে নিতে পারবো। আর ২য় কথা হচ্ছে যে এর মাধ্যমে এই বিষয়টা অন্যেরাও জানতে পারবে। তো এভাবে আপনারা চেষ্টা করবেন যে আপনাদের এই বিষয়গুলা অবশ্যই আপনাদের